ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আমরা যে অ্যালকোহল, ফেনলস, ইথার এবং চ্যাপ্টার শুরু করেছিলাম, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা ফেনলের প্রিপারেশন সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা শুরু করব প্রপার্টিজ অফ অ্যালকোহল, ফেনল এবং ইথার। অ্যালকোহল, ফেনল, ইথারের আমরা কিছু কেমিক্যাল প্রপার্টি নিয়ে এবং কিছু ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমাদের এই ভিডিওটা হবে। চলো আর না বেশি কিছু বলে আমরা শুরু করি। তাহলে আজকে আমরা পড়ব ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনল। প্রথমত আমরা যেটা পড়ব সেটা হলো অ্যালকোহল এবং ফেনলের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো আমরা পড়ব। দেখো, ফিজিক্যাল যে প্রপার্টি আছে, আমরা একটা কথা তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ার প্রথম দিন থেকেই আমি বলছি যে অর্গানিক কম্পাউন্ডগুলো যেগুলো স্টার্টিং হচ্ছে ফ্রম অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন থেকে কিন্তু আমরা ওইগুলোকে পাচ্ছি। ঠিক আছে, কোথা থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি ফ্রম অ্যালকেন। কিন্তু ওই অ্যালকেনের হাইড্রোজেনগুলোকে আমরা যদি কোনো এক্সট্রা কোনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে আমরা কি পাবো? যেই গ্রুপগুলো তারাই ডিটারমাইন করবে পুরো কম্পাউন্ডটার প্রপার্টি কি হবে। সেক্ষেত্রে অ্যালকোহল এবং ফেনলের ক্ষেত্রে সেই গ্রুপগুলো হলো OH। তারাই ডিটারমাইন করে যে পুরো কম্পাউন্ডগুলো অ্যালকোহল হবে না। যদি COOH থাকে তাহলে আমরা বলবো এগুলো হবে অ্যাসিডের মতো। এইরকম মানে ওরাই ডিটারমাইন করে পুরো কম্পাউন্ডটা কেমন হবে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমরা বলতে পারো, যে কোনো কিছুর হেড। ঠিক আছে, এরাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? তাহলে আমরা কি করব না, যে কোনো দেখো অ্যালকোহল আর ফেনল। অ্যালকোহলের মানে কি, OH গ্রুপটা বেনজিনের সঙ্গে যুক্ত থাকলে তাকে বলি আমরা ফেনল। আবার OH গ্রুপটা যদি কোনো অ্যালকাইল গ্রুপের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা বলি তার অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এই যে OH গ্রুপ তারা কিসের জন্য রেসপন্সিবল? তারাই হচ্ছে রেসপন্সিবল ফর মোস্ট অফ দ্য প্রপার্টিজ। বেশিরভাগ প্রপার্টিজের ডিপেন্ড করে কার উপর? না ফাংশনাল গ্রুপ OH এর উপর। তাহলে এই যে বেনজিন রিং বা অ্যালকাইল গ্রুপ, তাদের কাজটা কি? তাদের কাজ হলো না মডিফিকেশন অফ দ্য প্রপার্টিজ। মেন তো প্রপার্টি একটা থাকলো যে দিস ইজ ডিউ টু তাদের ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ OH। তাদের ওই ফাংশনাল গ্রুপটার যে প্রপার্টিগুলোকে সামান্য মডিফিকেশন কি করে না, কারা করে? এই অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ। এটাকে আমরা বলবো অ্যালকাইল, এটাকে বলবো অ্যারাইল। ঠিক আছে, নেক্সট প্রথম যে পয়েন্টটা আমরা পড়বো, দিস ইজ দ্য বয়েলিং পয়েন্টস অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনলস। ঠিক আছে, দেখো বয়েলিং পয়েন্ট যেটার উপর নির্ভর করবে, বয়েলিং পয়েন্ট যেটার উপর নির্ভর করে তা হলো ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন। কার উপর নির্ভর করবে? না, ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন। মানে মলিকিউলগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, দুটো মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আমাদের বয়েলিং পয়েন্ট। কে ডিপেন্ড করবে? বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার? ডিপেন্ড করবে আমাদের বয়েলিং পয়েন্ট। এইবার কথা হলো ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন গুলো কি কি। ঠিক আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন গুলো কি কি? নাম্বার 1, হাইড্রোজেন বন্ডিং। যেই হাইড্রোজেন বন্ডিংটা হলো মেনলি ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। নেক্সট হলো ডাইপোল ডাইপোল attraction and
লাস্ট হলো ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন। হাইড্রোজেন বন্ডটা হলো সবথেকে স্ট্রং, তারপর ডাইপোল ডাইপোল এবং সর্বশেষ হলো ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন। ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ইট ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য সাইজ অফ দ্য মলিকিউল। মলিকিউলের সাইজ যত বড় হবে মলিকিউলের মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশনও ততই বড় বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো বয়েলিং পয়েন্ট মেনলি কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে মলিকিউলগুলোর মধ্যে যে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন আছে, মানে দুটো মলিকিউলের মধ্যে, তিনটে তিন চারটে বিভিন্ন মলিকিউলগুলোর মধ্যে যে পরিমাণ অ্যাট্রাকশন আছে তারই উপরে ডিপেন্ড করবে। কি কি অ্যাট্রাকশন আছে, প্রথমেই দেখো হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংটা আরো স্পেসিফিক্যালি বললে इंटरमॉलिक्यूलर हाइड्रोजन बॉन्डिंग, मतलब जो हाइड्रोजन बॉन्डिंग इन बिटवीन द टू मॉलिक्यूल्स ताके আমরা বলবো इंटरमॉलिक्यूलर हाइड्रोजन बॉन्डिंग। नेक्स्ट হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, মানে যদি মলিকিউলগুলো ডাইপোলার হয়, মলিকিউলগুলোর মধ্যে যদি চার্জের সেপারেশন দেখা যায়, তখন তাদের মধ্যে যে পরিমাণ বন্ডিং হবে সেটাকে আমরা বলবো ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। নেক্সট হলো ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন, যেইটা সমস্ত মলিকুলের মধ্যে দেখা যায় যাদের মধ্যে পোলারিটি নেই, যারা হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, তাদের মধ্যে যে ধরনের অ্যাট্রাকশন থাকে দিস ইজ দ্য ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন, যেটা তুলনামূলকভাবে উইক হয়। কিন্তু এই ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ডিপেন্ড করে সাইজের ওপর। কোনো মলিকুলগুলোর মধ্যে মলিকুলগুলোর সাইজ যত বড় হবে তাদের মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন তত বড় হবে। এটুকু তোমাদের কিন্তু বয়েলিং পয়েন্ট জানার জন্য এটুকু তোমাদের জানতেই হবে। নেক্সট আমি যাই, দ্যাট ইজ বয়েলিং পয়েন্ট। দেখো লেখা আছে বিপি অর্থাৎ বয়েলিং পয়েন্ট অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনল ইনক্রিজ ইন দেয়ার নাম্বার অফ কার্বন অ্যাটমস। ঠিক আছে, এই যে একটু আগে বললাম, দেখো প্রথম কথা এদের বয়েলিং পয়েন্ট মোটামুটি একটা ভ্যালু দেখা যায়, সেটা কিরকম হবে ওভারঅল ভ্যালুটা ডিপেন্ড করবে ওইজের ওপর। কিন্তু এবার ওইজটা সবার ক্ষেত্রেই আছে, বাকি যে অ্যালকাইল গ্রুপগুলো আছে তাদের চেঞ্জের জন্যও কিন্তু ওদের বয়েলিং পয়েন্টে সামান্য চেঞ্জ দেখা যায়। যেমন ধরো আমরা ধরলাম ইথানল আর নিলাম বিউটানল। এবার ইথানলের থেকে বিউটানলের সাইজ তুলনামূলক অনেক বড়, তাই না? ইথানলের সাইজ বিউটানলের থেকে ছোট, তাহলে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন কার ক্ষেত্রে বেশি হবে না? দেখো ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন বেশি হবে ইন কেস অফ বিউটানল। কেন বেশি হবে? কারণ বিউটানলের সাইজ বড়, যেহেতু বিউটানলের সাইজ বড়, নাম্বার অফ কার্বন অ্যাটম বড়, তার মানে ঘুরিয়ে আমি বলতে পারি সাইজ বড়, ভ্যান্ডার ওয়াল ফোর্স বড়, মানে মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন বেশি, তার মানে বয়েলিং পয়েন্টও কি হবে? বয়েলিং পয়েন্টও বেশি হবে। ঠিক আছে, নেক্সট চলি। বয়েলিং পয়েন্ট ডিক্রিজ উইথ ইনক্রিজিং দ্য ব্রাঞ্চিং অফ দ্য কার্বন অ্যাটম। এটা কথা সবসময় মনে রাখবে, ব্রাঞ্চিং যত বাড়বে মলিকিউলগুলোর সারফেস এরিয়া কিন্তু তত ডিক্রিজ করবে, আর সারফেস এরিয়া যত ডিক্রিজ করবে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন, দ্যাট ইজ দ্য ভ্যান্ডার ওয়াল ফোর্স কিন্তু ডিক্রিজ করবে। আর ভ্যান্ডার ওয়াল ফোর্স যদি ডিক্রিজ করে মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন, যেটা ডিউ টু দ্য ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন রিডিউস করবে, কম হবে। যদি কম হয় তাহলে তার বয়েলিং পয়েন্টও কিন্তু কমই হবে। দেখো এখানে 6টা কার্বন আছে, এই মলিকিউলটার ক্ষেত্রেও 6টা কার্বন আছে, তাহলে এই কার্বনটার কিন্তু সারফেস এরিয়া দেখো কতটা জায়গা জুড়ে হচ্ছে, তার ফলে সারফেস এরিয়া কি হচ্ছে? বড় হচ্ছে। আর এটার ক্ষেত্রে ওই সারফেস এরিয়াটা কম হচ্ছে। যেহেতু সারফেস এরিয়া বেশি, তাই ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন আমরা কি বলবো? বেশি। এর ক্ষেত্রে কি হবে? সারফেস এরিয়া কম, ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশনও সেটা কিন্তু কম হবে, তার ফলে বয়েলিং পয়েন্টও কিন্তু কম হবে, আর এর ক্ষেত্রে বয়েলিং পয়েন্টও কিন্তু বেশি হবে। এইটুকু আশা করি কোনো অসুবিধা এইটুকুতে তোমাদের হয়নি।
হুম, তাহলে এই যেটুকু আমরা বললাম সেটুকু তোমাদের আরেকবার আমি বলি। বয়েলিং পয়েন্ট যেটা হচ্ছে প্রথম ফিজিক্যাল প্রপার্টি আমরা হিসেবে দেখব, দিট ইজ দ্য বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে কার উপর? ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বলতে কোন কোন ধরনের অ্যাট্রাকশন আছে? প্রথম কথা আছে হাইড্রোজেন বন্ডিং, স্পেসিফিক্যালি বললে ইট ইজ দ্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যেই বন্ডিং গুলো যে হাইড্রোজেন বন্ডিং গুলো ইন্ট্রামলিকুলার হয়, মানে কি একই মলিকুলার একটা মলিকুলের মধ্যেই হাইড্রোজেন বন্ড দেখা যাচ্ছে, তাহলে তো সে তার মধ্যে তো অন্য মলিকুলের সাথে তার বন্ডিং হতে পারছে না, হাইড্রোজেন বন্ডিং। আর বয়েলিং পয়েন্ট তো ডিপেন্ড করবে দুটো মলিকুল বা একাধিক মলিকুলের মধ্যে অ্যাট্রাকশনের উপর, তাই না? তাই আমাদের বলতে হবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। নেক্সট যে অ্যাট্রাকশনটা আছে তা হলো আমাদের ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, যেটা দেখা যায় আমাদের ডাইপোলার মলিকিউলগুলোর মধ্যে। তিন হচ্ছে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন। যেই ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন হাইলি ডিপেন্ড করে সাইজের ওপর। সাইজ যত বাড়ে, সারফেস এরিয়া যত বাড়ে মলিকিউলের, তাদের ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন কিন্তু তত বেশি হয়। ক্লিয়ার? নেক্সট, নেক্সট আসি বয়েলিং পয়েন্ট অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনলস। দেখো বয়েলিং পয়েন্ট একটু আগেই বললাম, বয়েলিং পয়েন্ট যেটা মোরলেস ডিপেন্ড করে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশনের উপর। ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন যত বাড়বে, মানে কার্বন নাম্বার যত বাড়বে, কি হবে? সারফেস এরিয়া তত বাড়বে, ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন তত বাড়বে, বয়েলিং পয়েন্ট তত বাড়বে। তাহলে কি হবে? এক্ষেত্রে দেখো দুটো কার্বন আছে, এক্ষেত্রে 1 2 3 4 চারটে কার্বন। দেখো লং চেনে আছে, সারফেস এরিয়া বেশি, ভ্যান্ডারওয়াল ফোর্স বেশি, বয়েলিং পয়েন্ট হাই। এর ক্ষেত্রে নাম্বার অফ কার্বন কম, সারফেস এরিয়া কম, তার ফলে বয়েলিং পয়েন্টও কম। নেক্সট দেখো একই কার্বন নিয়ে তৈরি যদি ব্রাঞ্চিং থাকে, তার ক্ষেত্রে কি হবে না, ব্রাঞ্চিং এর ক্ষেত্রে যত বেশি ব্রাঞ্চিং হবে তত কি হবে? সারফেস এরিয়া কম। সারফেস এরিয়া কম মানে লো ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন, আর লো ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন মানে বয়েলিং পয়েন্ট কম। এইটুকু। এইবার একটা জিনিস তোমাদের দেখতে হবে, বয়েলিং পয়েন্টস অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনল, যেটা কিনা হায়ার দেন হাইড্রোকার্বনস, মানে অ্যালকেনের থেকে হায়ার, বাট ইথারের এবং হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন কমপ্লেক্সের থেকে বেশি। ঠিক আছে? কেন বেশি? যদি তার কম্পারেবল মলিকুলার মাসও নাও, মানে প্রায় সিমিলার মলিকুলার মাস নিয়েছো, তারপরেও তুমি দেখতে পাচ্ছ আমাদের যে অ্যালকোহলগুলো আছে, অ্যালকোহলগুলোর কিন্তু বয়েলিং পয়েন্ট বেশি। কেন বেশি? চলো এইটা দেখি। দেখো আমরা যেটা অ্যালকোহলটা নিলাম সেটা ধরো ETOH। প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে দেখি। মাঝে মাঝে কি যে হয় ভাই। ঠিক আছে, অ্যালকোহলস যেটা আমরা দেখব দ্যাট ইজ ETOH। কি দেখবো? ETOH মানে ইথানল। দেখা যায় যে ইথানল মলিকিউল গুলো নিজেদের মধ্যে কি করে? হাইড্রোজেন বন্ডিং করে। কিরকম ভাবে হাইড্রোজেন বন্ডিং করে তাকে আমরা কিভাবে দেখাবো হাইড্রোজেন বন্ডিংটা? দেখো O C2H5 H, ঠিক আছে, আবার এইখানে লাগবে O H, এইখানে হবে C2H5। আমি দেখো মলিকিউল গুলোকে জাস্ট ঘুরিয়ে আঁকছি, আর কিচ্ছু নয়। দেখো এখানে আবার নেব O H, আবার এইখানে আসবে O
C2H5, এইখানে হয়ে যাবে H, নেক্সট এইখানে আবার, আচ্ছা এখানে আবার একটা C2H5 আমি লিখতে ভুলে গেছি। দেখো এরম ভাবে মলিকিউলগুলো কিন্তু আছে, তাই না? তাহলে দেখো এই যে হাইড্রোজেন বন্ডটা কোথায় হবে না, একটা অ্যালকোহলের অক্সিজেনের সাথে অন্য অ্যালকোহলের এইচ, যেই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড হচ্ছে হাইড্রোজেন বন্ড। দেখবে সব সময় বন্ড আর হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট হাইড্রোজেন বন্ড পুরোটা দেখবে একই চেনে থাকে। এইগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড, আরো ভালো করে বললে ইন্টারমলিকিউলার। ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে দেখাবো? এন নাম্বার অফ ইথানল অণু কিন্তু, অ্যালকোহলের অণু কিন্তু এইভাবে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড করে থাকে। যার জন্য আমি কি বলেছি, সব থেকে স্ট্রঙ্গার বন্ড কোনটা? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, হাইড্রোজেন বন্ড। তার ফলে এদের কি হয় না, এদের যে বয়েলিং পয়েন্ট is higher due to strong হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? এর জন্য কি হয়, এদের বয়েলিং পয়েন্টটা কিন্তু হায়ার হয়। এবার আমরা বাকিদের ক্ষেত্রে যদি দেখি, ফেনলের ক্ষেত্রে, ফেনলের ক্ষেত্রেও কিন্তু মোর অর লেস ব্যাপারটা সেম। ফেনলের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে দেখো, ফেনলের আমরা যদি শর্ট করে দেখাতে চাই, এই অবধি ব্যাপারটা সেম। ফেনলের ক্ষেত্রেও কিন্তু ফেনলের ক্ষেত্রেও কিন্তু এই অবধি ব্যাপারটা মোর অর লেসলি সেম, ঠিক আছে? ক্লোন, দেখো ফেনলের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু মোর অর লেসলি সেম। শুধু যেটা পার্থক্যটা আমরা দেখতে পাবো, এখানে ফেনলের বদলে এখানে থাকবে পিএইচ, মানে একটা বেনজিন রিং, বাস এইটুকুই শুধু পার্থক্য। তাহলে এরাও কি করছে, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করছে এরকম ভাবে, এন নাম্বার অফ পার্টিকেল থাকছে, হাইড্রোজেন বন্ডিং সেম রিজিনের জন্য এটাও কিন্তু হায়ার, ক্লিয়ার? বাট ইন কেস অফ, দেখো কার কার সাথে কম্প্যারিজন করেছিল, অ্যালকোহল ফেনলস, দ্যাট ইজ কম্পেয়ার উইথ আমাদের ইথার এবং হচ্ছে হ্যালো অ্যালকেন। দেখো আমরা যে ইথানল নিয়ে কাজ করেছি, সেই ইথানলের কেমিক্যাল ফর্মুলা কি? ইথানলের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CH3CH2OH, এবং এরই যে আইসোমার দেখা যায়, দ্যাট ইজ হচ্ছে তোমাদের ফাংশনাল গ্রুপ আইসোমার, যেটাকে আমরা বলবো CH3OCH3, যেটা হচ্ছে ইথার। ইথার মলিকিউলের যে হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম আছে, সে কিন্তু দেখো তার উপর কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তাহলে এই যে ইথার মলিকিউল কি করতে পারে না, সে কিন্তু ক্যানট ফর্ম ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। তার ফলে
হাইড্রোজেন বন্ডিং যেহেতু সাবস্ট্রেটে স্ট্রং, আর এরা কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না, তাই জন্য এরা কি হয়, এদের যে বয়েলিং পয়েন্ট তুলনামূলক কম, কিন্তু তবুও এদের যে বয়েলিং পয়েন্টটা থাকে অ্যালকেনের থেকে বেশি। কেন থাকে দেখো, গ্রুপটা কেমন থাকে, CH3 ও CH3। তাহলে আমি বলতে পারি অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, সে কি করবে, দুদিক থেকেই ইলেকট্রনকে নিজের দিকে টানবে, সরি এই দিকে টেনে নেবে। তাহলে দেখো অক্সিজেনের মাথায় একটা ডেল্টা নেগেটিভ, এদিকে ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ। তাহলে এখানে কি ক্রিয়েট হবে, এইখানে ক্রিয়েট হবে, এখানে ক্রিয়েট হবে আমাদের ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের জন্য এদের কি হবে, আমাদের এদের যে বয়েলিং পয়েন্টটা কিন্তু এর থেকে কম হবে, কিন্তু সামান্য হলেও বেশি হবে। ক্লিয়ার? ইন কেস অফ অ্যালকেন, এবার যদি আমরা হাইড্রোকার্বন বা অ্যালকেনকে দেখি, দেখো সেক্ষেত্রে কিন্তু অ্যালকেনকে আমরা অ্যালকেনের দিকে তাকাই, তাহলে দেখো অ্যালকেনে কি থাকবে, অ্যালকেন এরকম দেখতে, কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপও নেই, কোনো অন্য কিছুই নেই। তাহলে কি হবে, এর আমাদের একটাই এফেক্ট আছে, দ্যাট ইজ ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। যেটা কিনা একটা উইক ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তাই জন্য সব থেকে বেশি বয়েলিং পয়েন্ট কার হওয়া উচিত বলো, সেম মলিকিউলার ফর্মুলা বা মলিকিউলার মাস সেম তো হবে না, মলিকিউলার ফর্মুলা, মলিকিউলার ওয়েট যদি নিয়ারলি ইকুয়াল হয়ও, তাহলে আমরা বলতে পারি অ্যালকোহলস অ্যালকোহল তার বয়েলিং পয়েন্ট কার থেকে বেশি, অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট হচ্ছে ইথারের থেকে বেশি, আর ইথারের বয়েলিং পয়েন্ট আবার কার থেকে বেশি বলো, অ্যালকেনের থেকে বেশি। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে ইথার, আর লাস্টে হচ্ছে অ্যালকেন। এইটা হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্টের অর্ডার। দেখো এইটাই এখানে আমরা যদি দেখে নিই, দেখো যেটা অ্যালকোহল তার বয়েলিং পয়েন্ট আমাদের 351 কেলভিন, আর এর হচ্ছে 248 কেলভিন ইথার। আবার আমরা যদি প্রোপেন নেই তাহলে তার ক্ষেত্রে দেখো 231 কেলভিন। কেন, বুঝতে পারলে, দিস ইজ দ্য অ্যাট্রাকশন বিটুইন দেম ইজ হাইড্রোজেন বন্ডিং, এর ক্ষেত্রে হলো ডিপিডিপি মানে ডাইপোল ডাইপোল, আর এর ক্ষেত্রে হলো ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, তাই জন্য এটা হয়। দেখো সিমিলারলি এখানেও কিন্তু একই জিনিসটা আমি যেটা তোমাদের অলরেডি ডিসকাস করেছি সেইটা কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করেছি। ঠিক আছে, এটাই হলো আমাদের বয়েলিং পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখবো, দিস ইজ দা একটা কোয়েশ্চেন আমরা আগে করে নেব। কোয়েশ্চেনটা দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ড ইন দেয়ার ইনক্রিজিং বয়েলিং পয়েন্ট। দেখো প্রথমে আছে পেন্টান ওয়ান অল। পেন্টান ওয়ান অল মানে পেন্টান, পেন্টান মানে আমরা বলতে পারি 5টা কার্বন, 1 2 3 4 5 OH, দিস ইজ আওয়ার পেন্টান ওয়ান অল। নেক্সট হচ্ছে বিউটান। বিউটান মতলব 1 2 3 4 অল, 4টে কার্বন। নেক্সট হচ্ছে বিউটান টু অল,
1 2 3 4, বাট এখানে একটা কি আছে 2 নম্বর পজিশনে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইথানল, এটা। নেক্সট হচ্ছে প্রোপানল, CH3 CH2, আর লাস্টে হচ্ছে মিথানল। বলো কোনটা সব থেকে বেশি? স্ট্রাকচার গুলো এঁকে দিলাম আমি, ব্যাখ্যা করবে তোমরা। স্ট্রাকচার গুলো আমি এঁকে দিলাম, ব্যাখ্যা করবে তোমরা। দেখো, ইনক্রিজিং ওয়েট অফ ইনক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্ট, প্রথম কথা কার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপর। দেখো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আমরা কি দেখবো, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে OH আছে, তাহলে প্রত্যেকটা মলিকিউলই হাইড্রোজেন বন্ডিং করবে, তাহলে হাইড্রোজেন বন্ডিং সবার ক্ষেত্রে আছে, ওইটা আর দেখে আমাদের কাজ নেই। বাকি দেখো আর যে অ্যাট্রাকশনটা আছে সমস্ত ধরনের মলিকিউলের মধ্যে, দ্যাট ইজ ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, যেইটা ডিপেন্ড করে সাইজের উপর। দেখো সাইজটা সব থেকে কার বেশি, সাইজ সব থেকে বেশি হচ্ছে পেন্টান 1 অল। কেন, দেখো নাম্বার অফ কার্বন পরমাণুর সংখ্যা বেশি এবং কোনো ব্রাঞ্চ কিন্তু এরা করছে না, যেহেতু ব্রাঞ্চ করছে না এদের কি হবে, সারফেস এরিয়া বেশি, তাই পেন্টান 1 অল এইটা 1 নম্বর সব থেকে বেশি, ফার্স্ট। সেকেন্ড কথা দেখো বিউটান 1 অল এটাও বেশি, 2 নম্বর। নেক্সট বিউটান 2 অল, এটার ভালো হওয়ারই কথা, কিন্তু এখানে ব্রাঞ্চ আছে, তাই তিনটা 2-এরটা কিন্তু বেশি, 3টে কার্বন, বাকি একটা নালে ব্রাঞ্চ আছে, বাকি তো একই। তারপর হবে এটা প্রোপান 1 অল 4, 5 হবে ইথানল, 6 হবে মিথানল। চলো দেখি, একদম সব থেকে বেশি দেখো পেন্টান 1 অল, বেশি কার্বন, তারপর বিউটান 1 অল 4টে কার্বন। নেক্সট আছে বিউটান 2 অল, কটা কার্বন না, এখানে কার্বন সংখ্যা বেশি একই আছে, কিন্তু এটার সাপেক্ষে এটার কি আছে, একটা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চিং যেহেতু দেখো সারফেস এরিয়া দেখেই বুঝতে পারছো এটাকে ঘেরতে কতটা জায়গা লেগেছে, কত, তাহলে এর ক্ষেত্রে কি সারফেস এরিয়া কম। নেক্সট দেখো আমাদের প্রোপানল, তারপরে ইথানল, তারপরে মিথানল। খুব সুন্দর, আমরা কিন্তু এটা বুঝে নিলাম বয়েলিং পয়েন্ট। নেক্সট আছে সলিবিলিটি, সলিবিলিটি অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনলস। দেখো অ্যালকোহল আর ফেনল তারা যেমন নিজেদের মধ্যে যে কোনো সলিবল, যে কোনো সাবস্টেন্স কোনো সলভেন্টে সলিবল তখনই হবে যখন ওই সলভেন্ট এবং যে সলিউটটা আমরা ওর মধ্যে ডিজলভ করছি তাদের মধ্যে যদি একটা স্ট্রং অ্যাট্রাকশন থাকে। অ্যালকোহল আর ফেনল তারা যেমন নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে, তাদেরকে যখন আমরা ওয়াটারে ডিজলভ করছি ওয়াটার মলিকিউলের সাথেও কিন্তু তারা হাইড্রোজেন বন্ডিং করবে। দেখো এইভাবে দেখিয়েছি আমি, এটা কি প্রোপানল, তার আবার 3টে হাইড্রোজেন, 3টে ওয়াটারের সঙ্গে দেখো হাইড্রোজেন বন্ডিং করেছে। এর ফলে কি হবে, এর জন্য কি হবে, এই যে মলিকুলটা স্টেবল ইন ওয়াটার, যার ফলে ওটা কিন্তু সলিবল হবে। এইবার এক্ষেত্রে এই যে সলিবিলিটি হচ্ছে বা সলিবিলিটি কোনো অ্যালকোহল যখন ওয়াটারে ডিজলভ করছে তার কারণ যেমন হাইড্রোজেন বন্ডিং, তেমন এই হাইড্রোজেন বন্ডিংটাকে ডিস্টার্ব করার জন্য এইখানে কে থাকে না, এইখানে থাকে এই যে হাইড্রোকার্বন পার্টটা, যেইটা হচ্ছে হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী। এই পার্টটার সঙ্গে কিন্তু জলের কোনো আকর্ষণও থাকে না, এরা কিন্তু জল বিকর্ষী হয়, যার ফলে ঘটনা কি ঘটে, এই রিংটা এই চেনটা যত বড় হবে সে কিন্তু অ্যালকোহল মলিকিউলকে জলের সাথে হাইড্রোজেন করতে দেবে, হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে দেবে না। তার দরুন কি হবে,
উইক হাইড্রোজেন বন্ডিং ইন ওয়াটার উইথ ওয়াটার মলিকিউলস, যার ফলে তার কিন্তু ওয়াটারের মধ্যে স্টেবিলিটি কমবে, যার ফলে সলিবিলিটিও কমবে। এই জন্য দেখো, যেটা বিগার হাইড্রোফোবিক গ্রুপ থাকবে, মানে হাইড্রোকার্বন গ্রুপটা যত বড় থাকবে, হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার এর টেন্ডেন্সি তত রিডিউস করবে, যার ফলে অ্যালকোহল যখনই তুমি জলে ডিজলভ করবে, হাইড্রোজেন বন্ডিং ভালো হবে না, অ্যালকোহলের মলিকিউলগুলো জলের মধ্যে স্টেবিলিটি ভালো পাবে না, তার মধ্যে তাদের সলিবিলিটি কি হবে, লো। বাট যদি স্মলার হাইড্রোফোবিক গ্রুপ থাকে, যদি স্মলার হাইড্রোফোবিক গ্রুপ থাকে, তাহলে দেখো কি বলতে পারি আমরা, এদের যে হাইড্রোজেন বন্ডিং এর টেন্ডেন্সি অনেক বেশি হবে, যার দরুন আমরা বলতে পারি ওয়াটারের মধ্যে এই মলিকিউলটা স্টেবিলিটি ইনক্রিজ করবে, মলিকিউলটা হাইলি সলেবল হবে। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয়, একবার আমাকে এটা একটু তোমরা জানাও। তাহলে তোমাদের যদি আমি একটা প্রশ্ন দিই, দ্যাট ইজ মিথানল CH3OH CH3CH2OH CH3CH2CH2OH, নেক্সট হচ্ছে CH3CH2CH2CH2OH। এই চারটে মলিকিউলের মধ্যে কার সলিবিলিটি সব থেকে বেশি? দেখো হাইড্রোকার্বন গ্রুপটা আমরা দেখব, হাইড্রোকার্বন গ্রুপটা কি বলছে না, এর হাইড্রোকার্বন গ্রুপটা ছোট, এর তার থেকে একটু বড়, এর তার থেকে আরো বড়, এর তার থেকে আরো বড়। তাহলে এখান থেকে আমি বলতে পারি সলিবিলিটি অর্ডার, এটাকে যদি আমি বলি 1 2 3 4, তাহলে বলো সলিবিলিটি অর্ডার কি হবে না, 4। সলিবিলিটি অর্ডার কি হবে? সলিবিলিটি অর্ডার সব থেকে বেশি হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, সর্বশেষ হবে 4। ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট বলছে আমাদের এটা সলিবিলিটি অর্ডার, ঠিক আছে। এবার যদি কিন্তু আমরা যদি বিপি অর্ডার করি, মানে বয়লিং পয়েন্ট অর্ডার করি, তাহলে কিন্তু ভাই উল্টো হয়ে যাবে। কোনটা? 4, তারপরে 3, 2 আর 1, যার সলিবিলিটি সব থেকে বেশি ছিল তার বয়লিং পয়েন্ট হয়ে যাবে সব থেকে কম। এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে এবং পড়তেও হবে, এবং তার অ্যাপ্লিকেশনও কিন্তু আমাদের করতে হবে। নেক্সট আমি একটা টপিক করিয়ে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হলো ফেনল ইজ অ্যান অ্যাসিড। ফেনলগুলো কি হয়? একটা অ্যাসিডিক ক্যারেক্টারের হয়, ঠিক আছে। ফেনল কি হয়? অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যালকোহলগুলো কিন্তু অতটা অ্যাসিডিক ক্যারেক্টার নয়, মানে লিস্ট অ্যাসিড ক্যারেক্টার অতটা নেই, ঠিক আছে। নন অ্যাসিডও বলা যায়, মানে অ্যাসিড নয়, কিন্তু কোশ্চেন আসে ফেনলগুলো কিন্তু অ্যাসিড কেন, তুমি বলবে কি কারণে বলবে। দেখি এইটা ব্যাখ্যা করব, পরের দিন আমরা ফেনলের আরো বিভিন্ন ধরনের অ্যাসিড বেস, কোনটা অ্যাসিডের স্ট্রেংথ বেশি হবে, কোনটা অ্যাসিডের স্ট্রেংথ কম হবে, এইগুলো সম্পর্কে কিন্তু পরের দিন আমরা আরো বিস্তারিত দেখব। প্রথমে আসি ফেনল এবং অ্যালকোহল। আমরা প্রথমে দেখব ফেনল। ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, এটা তোমাদের সঙ্গে আমি অনেকবার আলোচনা করেছি। কি হবে দেখতে? ক্লিয়ার?
তাহলে ফেনলটা দেখতে হলো OH, এর মাথায় আসবে প্লাস, এখানে আসবে মাইনাস। ক্লিয়ার? আবার এই যে মাইনাস চার্জ সেটা আবার ডিলোকালাইজেশন করবে এগেন। দেখো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এক্সপ্লেন করতে পারবো, তাই রেজোনেটিং স্ট্রাকচার তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা সরি মাইনাস ডবল বন্ড OH। আচ্ছা আর আমি দেখাচ্ছি না, তোমরা দেখো। দেখো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এইরকম। প্রক্ষান্তরে বা অন্যদিকে আমরা যদি অ্যালকোহলের দেখি, সেটা দেখো CH3 CH2OH। দেখো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে দেখো অক্সিজেনের মাথায় রেজোনেটিং স্ট্রাকচারের দরুন একটা প্লাস চার্জ ক্রিয়েট হচ্ছে, তাই না? মানে আমরা লিখতে পারি a positive charge developed on highly electronegative oxygen atom। ঠিক আছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটমের উপর কিন্তু একটা প্লাস চার্জ ক্রিয়েট হচ্ছে, হুইচ ইজ হাইলি আনস্টেবল। অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় পজিটিভ, মানে কি হাইলি আনস্টেবল। সো ইট রিলিজ H plus to the release 8 plus to its aqueous solution। তাই জন্য এটা কি হিসেবে কাজ করবে? It acts as an acid। ঠিক আছে, একই কথা বলে আমরা এটাও বলতে পারি ইন কেস অফ অ্যালকোহল এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না। তাই জন্য এখানে আরো একটা পয়েন্ট আমরা বলতে পারি, এই যে ইথাইল গ্রুপ, তার আই এফেক্ট আছে। কি এফেক্ট? প্লাস আই এফেক্ট। ঠিক আছে, তার ফলে সে কি করবে? অক্সিজেনের ওপর যে নেগেটিভ চার্জ আছে সেটাকে আরো ইনক্রিজ করবে। ইনক্রিজ করার জন্য সে হাইড্রোজেনকে আরো একদম স্ট্রং বন্ড হবে, সেটাকে রিলিজ করবে না। এই জন্য এটা কি অ্যাসিড নয়, কিন্তু ফেনল একটা অ্যাসিড। ঠিক আছে, এখান থেকে আরো কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়া যায়। কি কোশ্চেনের এক্সপ্লেন? দেখো এই যে ফেনল আমরা দেখালাম, ফেনলের যদি আমরা রেজোনেটিং স্ট্রাকচার দেখি, তোমরা দেখতে পাবে অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু আমরা নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি। ইন ফেনল there are negative charge on both ortho and para position। ঠিক আছে, তার ফলে এই জন্য আমরা বলতে পারি OH is an ortho para ডিটেক্টিং গ্রুপ। মানে এইগুলো দিয়ে যা ফেনল দিয়ে যা রিয়াকশন হবে সেইটা কিন্তু অর্থো প্যারা পজিশন দিয়েই আমাদের হবে। ক্লিয়ার? নেক্সট, এই যে CCO বন্ড ইন ফেনল, সেটা কি হবে? আমি আরেকটা লিখতে পারি, দেখো CO বন্ড, CO বন্ড in phenol is smaller than
smaller than that of alcohol. কেন? কারণ অ্যালকোহলের দেখো যে CCl বন্ডটা CO বন্ড আছে সেইটা কিন্তু কখনোই ডবল বন্ড ক্যারেক্টার হচ্ছে না, সেইটা কিন্তু অলওয়েজ সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। কিন্তু ফ্রম দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল উই ক্যান say that the CO bond in phenol is partially double bond character. So bond strength is higher. As the bond strength is higher, so the bond length will be lower. দেখো তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি that is CO bond কোথায়? in phenol কি হচ্ছে? partially ডাবল বন্ড ক্যারেক্টার। যেহেতু পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার, বন্ড স্ট্রেংথ কি হবে? হায়ার। যদি বন্ড স্ট্রেংথ হায়ার হয় তাহলে আমরা বলতে পারি বন্ড লেন্থ will be shorter. Bond length will be shorter. Clear? This is the conclusion. আশা করি তোমরা প্রত্যেকেই বয়লিং পয়েন্ট, তারপর সলিবিলিটি এবং এর অ্যাসিডিটি কেন হয়, বন্ড লেন্থ, বন্ড অর্ডার, এইগুলো সম্পর্কে আমরা যেটুকু এক্সপ্লেন করলাম তোমরা কিন্তু সেই সম্পর্কে যথেষ্ট ধারণা পেলে আমরা কিন্তু পরের ভিডিওতে এর অ্যাসিডিটি ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার তো হয় না, অ্যাসিডিটি ক্যারেক্টার নিয়ে আমরা কিন্তু আরও আলোচনা করব। চলো, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশুনো করো এবং ভালো থাকো। চলো রাখি তাহলে।